শুরু করি। আমরা এরিথমিয়া পড়ছিলাম। এটা বারবারই বলছিলাম যে এরিথমিয়াতে টোটাল 13টা প্রবলেম আছে। মানে 13টা ছবি দিয়ে আমরা 13টা এরিথমিয়া আইডেন্টিফাই করব। তার মধ্যে আমরা মনে হয় 6-7টা পড়েছিলাম। আজকে বাকিগুলা কন্টিনিউ করব। তো সেটা শুরু করার আগে একটা কথা একটু বলে নেই। তোমাদের আজকে কত নাম্বার সপ্তাহ শুরু হইলো? 5 নাম্বার সপ্তাহ শুরু হইলো? 5 না 4 ম্যাম? 4 নাম্বার শুরু হয়েছে না 5 ম্যাম নাম্বার? 5 নাম্বার মনে হয় 5 নাম্বার 5 নাম্বার শুরু হয়েছে। আচ্ছা, মিড টার্মের আগে 3টা, মানে এই সপ্তাহ ধরে 3টা সপ্তাহ আছে, 5, 6, 7। ওকে, এখন একটু মনে করে নেই। সেটা হচ্ছে গিয়ে আমরা বায়োমেডিক্যালে এই পর্যন্ত কি কি টপিক পড়েছি। একদম প্রথম ক্লাসে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস পড়েছিলাম। সেখানে হচ্ছে গিয়ে বায়োমেডিক্যাল মানে কি, বায়োনিক্স মানে কি, বায়োমেট্রিক্স মানে কি, এই সমস্ত অনেক কিছু পড়েছিলাম। বায়ো দিয়ে যা যা শব্দ পড়া পসিবল আর কি। তারপরে আমরা সেকেন্ড ক্লাসে পড়েছিলাম অ্যাকশন পটেনশিয়াল। এই যে ভোল্টেজটা যে আমরা সিগন্যালের মধ্যে দেখতে পাচ্ছি টেস্টের মাধ্যমে, এই অ্যাকশন পটেনশিয়াল মানে কি, কিভাবে হয়, সেলের ভিতর থেকে কোন খনিজ পদার্থ বাইরে যায়, কে ভিতরে আসে, এইগুলা পড়েছিলাম। এরপর তো আমাদের একটা ঈদের ছুটি শুরু হয়ে গেল। ঈদের ছুটির পরে আমরা হার্ট, ইসিজি এইগুলাই পড়া শুরু করেছি এবং এখন পর্যন্ত এইগুলাই পড়ে যাচ্ছি। এখন একটু বলি, মিড টার্মের আগে আমরা যা, সরি মিড টার্ম না, তোমার ঈদের আগে আমরা যে 2টা ক্লাস পড়েছিলাম সেগুলো হচ্ছে স্লাইড বায়োমেডিক্যাল 1 এবং বায়োমেডিক্যাল 2। একটার মধ্যে ছিল ওই বায়োমেডিক্যালের সবকিছু, বায়োমেডিক্যাল, বায়োনিক্স, বায়োমেট্রিক্স ইত্যাদি মানে কি। আর সেকেন্ডটাতে ছিল অ্যাকশন পটেনশিয়াল। তো ওই 2টা হচ্ছে গিয়ে CO1 এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর এখন যে আমরা ঈদের ছুটির পর থেকে ওই যে হার্ট পড়তে শুরু করছি, হার্ট পড়লাম, তারপরে কিভাবে ব্লাড কোন দিক থেকে কোন দিকে যায়, এনএসআর, এরিথমিয়া, এগুলা পড়ে যাচ্ছে। এগুলা সব হচ্ছে CO2 এর অন্তর্ভুক্ত। এবং একটা কথা বলেছিলাম যে CO2 হচ্ছে অনেক বড়, মানে তোমরা এই কোর্সে যে বেশিরভাগ জিনিসপত্র CO2 তেই পড়বা। হ্যাঁ, এখন আমাদের এই স্লাইডটা পড়ার পরে, মানে এরিথমিয়া যখন শেষ হবে, তারপরে আমরা ইসিজি কিংবা হার্ট সম্পর্কে আর বেশি পড়বো না, আর একটা স্লাইড হয়তো পড়বো। তো এখানে যে CO2 শেষ হবে তা কিন্তু না। এরপরে হচ্ছে গিয়ে তোমার ইজি সিগন্যাল নিয়েও যদি কিছু পড়ি সেটাও CO2 এরই অন্তর্ভুক্ত হবে ইত্যাদি। এত কথা বললাম কারণ আমরা মিড টার্মের আগে, মিড টার্ম তো সপ্তম সপ্তাহ শেষে হয়, তো মিড টার্মের আগে আমরা কিন্তু 2টা ক্লাস টেস্ট অ্যাটেন্ড করব, ঠিক আছে। আবার বলছি, মিড টার্মের আগে 2টা ক্লাস টেস্ট অ্যাটেন্ড করব। তার মধ্যে একটা ক্লাস টেস্টে থাকবে ঈদের আগে যা যা পড়ছো, মানে CO1 এর বায়োমেডিক্যাল 1 এবং বায়োমেডিক্যাল 2, ঠিক আছে। একদম ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা ছিল সেটা এবং অ্যাকশন পটেনশিয়ালের যে স্লাইডটা ছিল সেটা। এই 2টা স্লাইড মানে বায়োমেডিক্যাল 1 এবং বায়োমেডিক্যাল 2 মিলে আমাদের একটা ক্লাস টেস্ট হবে। আরেকটা ক্লাস টেস্ট হবে এই হার্ট, ইসিজি নিয়ে আমরা যা যা পড়ছি সেটা আমাদের এখনো পড়া শেষ হয় নাই। আশা করতেছি এই সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহের মধ্যে এই হার্ট রিলেটেড, ইসিজি রিলেটেড জিনিসপত্র কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই 2টা টপিকের উপর কিন্তু আমরা 2টা ক্লাস টেস্ট অ্যাটেন্ড করব এবং সেটা মিড টার্মের আগেই হবে, ঠিক আছে। কাজে সেই মতো প্রিপারেশন নিয়ে রাখো, বুঝতে পেরেছো? ডেট পরে ঘোষণা করা হবে, কিন্তু মিড টার্মের আগেই হবে 2টা ক্লাস টেস্ট, ঠিক আছে। সেই মতো প্রিপারেশন নিও। কেউ কিছু বলতে চাও এটা নিয়ে? আমরা তাহলে আজকে শুরু করি এরিথমিয়া। এরিথমিয়া আমরা আগে থেকেই পড়ছিলাম। আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের এনএসআর মানে নর্মাল সাইনাস রিদমের মধ্যে আমরা কয়েকটা প্যারামিটার দেখি, যে এটার তোমার কত, বিপিএম কত, ব্লাড পালস পার মিনিট কত আর কি, যেটা আমাদের 60 থেকে 100 এর মধ্যে থাকতে সেটাকে আমরা নর্মাল বলি। তারপর দেখি সিগন্যালটা কি রেগুলার কিনা, তারপর দেখি যে প্রত্যেকটা আর ওয়েভ এর আগে পি ওয়েভ আছে কিনা, তারপর পিআর ইন্টারভাল, কিউআরএস ইন্টারভাল, এগুলো আমরা দেখি। এই 5টা প্যারামিটারে যদি আমরা
যে নর্মাল রেঞ্জটা দেওয়া ছিল সেটা থেকে যদি কোনো অ্যাবনর্মালিটিস খুঁজে পাই, তখনই ধরে নেই এটার মধ্যে কোনো একটা এরিথমিয়া আছে। তারপর সেটা কি এরিথমিয়া, সেটার কারণ কি, কেন হয়, এগুলো সম্পর্কে আমরা পড়তেছি। এরকম করেই আমরা আগাচ্ছি। তো এখন পর্যন্ত আমরা 7টার মতো পড়েছি, আজকে আমরা বাকিগুলা পড়বো। ঠিক আছে, তো এখন পর্যন্ত কেউ কিছু বলতে চাও? না ম্যাম। ওকে, শুরু করি তাহলে। আমরা বলছিলাম যে আমাদের এরিথমিয়া 4 জায়গায় প্রবলেমের জন্য হয়। একটা হচ্ছে এসএ নড। এসএ নডের জন্য 2টা এরিথমিয়া হইতে পারে, ব্রাডিকার্ডিয়া, টাকিকার্ডিয়া। মোস্ট ইজিয়েস্ট 2টা এরিথমিয়া। যদি তোমার 60-এর থেকে রেট কম হয় বিপিএম এর, তাহলে সেটা ব্রাডিকার্ডিয়া। যদি 100 থেকে রেট বেশি হয় তাহলে সেটা টাকিকার্ডিয়া। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম আরো 2টা, প্রিমেচিওর আর্টেরিয়াল কন্ট্রাকশন এবং প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এখন এইগুলার ছবি দেখে চেনার উপায় হচ্ছে গিয়ে যে পিএসি, প্রিমেচিওর এরিথমিয়া আর্টেরিয়াল কন্ট্রাকশন, সেখানে হচ্ছে গিয়ে আমরা পি ধরলাম যে আমার ঠিক আছে, আমার বিপিএম হচ্ছে 70, মানে 6 সেকেন্ডের একটা ছবির মধ্যে আমার 7টা আর ওয়েভ থাকবে, 10 দিয়ে গুণ করে আমি 70 পাচ্ছি। এখন এই 7টা ওয়েভের মধ্যে তোমার যদি 2-3টা আর ওয়েভের আগে পি ওয়েভ না থাকে, তখন আমরা সেটাকে বলছিলাম প্রিমেচিওর আর্টেরিয়াল কন্ট্রাকশন। আর ধরে নিলাম ওই একই কথা, তোমার 70 বিপিএম মানে 7টা আর ওয়েভ আছে, তার মধ্যে তোমার যদি এমন হয় যে 2-3টা আর ওয়েভ সেগুলা অনেক ওয়াইড, অনেক বিজার, মানে কোনো ঠিক ঠিকানা নাই, 2-3টা আর ওয়েভ হচ্ছে কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, অনেক জায়গা জুড়ে আছে না কি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এগুলো আমরা পড়েছি। এখানে যেটা ছিল প্রিমেচিওর আর্টেরিয়াল কন্ট্রাকশনে 2 নাম্বার এবং 7 নাম্বার যে আর ওয়েভ, তার আগে পি ওয়েভ ছিল না। ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে যেটা ছিল 7টা আর ওয়েভের মধ্যে একটা আর ওয়েভ হচ্ছে কি দেখেছো নিচের দিকে চলে গেছে, কি হচ্ছে বোঝা যাচ্ছে না, সেগুলা হলে আমি পিভিসি বলছিলাম। এগুলা আমরা আগের ক্লাসে পড়েছি। এরপরে আমরা এটাও পড়েছি, এটা আমরা অবভিয়াসলি গত ক্লাসেই পড়েছিলাম, লাস্ট ক্লাসে পড়েছিলাম। এখানে যেটা সমস্যা হচ্ছিল যে আমার আর ওয়েভ ঠিকই আছে, কিন্তু আর ওয়েভের আগে পি ওয়েভ আছে কি নাই আমরা তো কিছু বুঝতেই পারতেছিলাম না। এটা কি পি ওয়েভ আছে না না, এটা কি পি ওয়েভ নাকি টি ওয়েভ না কি, এটা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। তাই এখানে বলা হচ্ছে কি এখানে কোনো পি ওয়েভ নাই, কারণ কোনটাকে তুমি পি ওয়েভ বলবা, এখানে ইচ্ছা মতো কিছু হিজিবিজি আছে, সেটারও যে কোনো প্যাটার্ন আছে সেটাও নাই। তো এরকম যদি প্রবলেম হয়ে থাকে, এরকম যদি রিদম হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলছিলাম আর্টেরিয়াল ফাইব্রিলেশন। আর্টেরিয়াল ফ্লাটার এটা বোঝা অনেক ইজি। তুমি দেখতে পাচ্ছ এইখানে প্রত্যেকটা আর ওয়েভের আগে একই রকম আকারের অনেকগুলা পি ওয়েভ আছে, তারা একই প্যাটার্নে যাচ্ছে, অনেক ঘন ঘন যাচ্ছে। এবং আমরা যদি পি ওয়েভের রেট হিসাব করি, আমরা এর আগে 6 সেকেন্ডে কয়টা আর ওয়েভ আছে সেটা গুণে সেটাকে 10 দিয়ে গুণ করে আর ওয়েভের রেট মানে রেট পাচ্ছিলাম। এখন আমরা যদি পি ওয়েভ কয়টা আছে সেটা গুনতে শুরু করি, নিচ দিয়ে কয়টা যাচ্ছে, আমরা সেটা দেখবো 250 থেকে 350 কোন একটা রেট হচ্ছে। এটাকে সতুর টাইপের ঘন ঘন পি ওয়েভ চলেই হয়েই যাচ্ছে। এখানে একটা প্যাটার্নও আছে, এরকম হলে সেটাকে আমরা বলছিলাম আর্টেরিয়াল ফ্লাটার। এগুলা আমরা আগের ক্লাসে পড়েছি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই ছবিটাকে আমরা আগের ক্লাসে পড়েছিলাম? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, এটা পড়ি নাই, তাহলে এটা থেকে আমাদের আজকে শুরু। ওকে,
এইখানে এই যে রিদমটা যেটা ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটাতে কি হচ্ছে একটু যদি খেয়াল করো, এই যে 6 সেকেন্ডের একটা গ্রাফ দেওয়া আছে, একটা গ্রাফ পেপার দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি তার প্রথম অর্ধেক, মানে তুমি একটা 6 সেকেন্ডের একটা কাগজ যদি চিন্তা করো কিংবা 6 সেকেন্ডের একটা গ্রাফ চিন্তা করো, তার মধ্যে দেখতে পাচ্ছ প্রথম অর্ধেক অংশে আরওএফ গুলা অনেকটা দূরে দূরে আছে, কিন্তু পরবর্তী যে অর্ধেক শেষার্ধ সেই শেষ অর্ধেকে দেখতে পাচ্ছি অনেক ঘনভাবে আরওএফ গুলা দেখা যাচ্ছে। এই জন্য এখানে যেটা করছে রেট দেখতে পাচ্ছ 74 থেকে 148, হোয়াট ডাজ ইট মিন? এখানে যেটা করছে আমরা না এই কাগজটাকে বা এই 6 সেকেন্ডের গ্রাফটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারি, যে প্রথম অর্ধেকে কয়টা আরওয়েভ আছে, পরের অর্ধেকে কয়টা আরওয়েভ আছে। এখন কথা হচ্ছে 6 সেকেন্ডের একটা কাগজকে তুমি যদি অর্ধেক অর্ধেক ভাগ করো, তার মানে কি হচ্ছে 3 সেকেন্ড করে হচ্ছে। আচ্ছা, এখন প্রথম 3 সেকেন্ডে আমরা কয়েকটা আরওয়েভ পাচ্ছি। আমি এত সূক্ষ্ম হিসাবে যাব না, জাস্ট চোখের দেখায় প্রথম অর্ধেকে তোমার কি মনে হচ্ছে এই যে ফাঁক ফাঁক করে যে আরওয়েভ গুলো, এখানে কয়টা আরওয়েভ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, পরবর্তী অর্ধেকে যেখানে খুব ঘন ঘন করে আছে সেখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, তো আমি বলতে পারি প্রথম 3 সেকেন্ডে 4টা আরওয়েভ আছে, পরবর্তী 3 সেকেন্ডে 7টা আরওয়েভ আছে। এখন আমরা যেটা করছিলাম এর আগে 6 সেকেন্ডে আমরা যে আরওএফ পাচ্ছিলাম তাকে আমরা 10 দিয়ে গুণ করে আমরা 60 সেকেন্ডের রেট কত সেটা পাচ্ছিলাম। এখন তুমি যদি একটা 3 সেকেন্ডের একটা সিগন্যালকে 60 সেকেন্ডে কনভার্ট করতে চাও, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? এর আগে তোমার যখন 6 সেকেন্ডে তুমি যখন আরওএফ বের করতো, তুমি তাকে 10 দিয়ে গুণ করতা, 60 সেকেন্ডে আমার রেট কত হচ্ছে আমি পেয়ে যাইতাম। এখন তোমার কাছে দেওয়া আছে 3 সেকেন্ডে তোমার 4টা আরওএফ আছে। এখন তুমি যদি তাকে 60 সেকেন্ডে কনভার্ট করতে চাও, তোমার কত দিয়ে গুণ করতে হবে? 20 দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে 20। তাহলে আমরা প্রথম 3 সেকেন্ডে আমার 4টা আরওয়েভ আছে, তাহলে প্রথম 3 সেকেন্ডের জন্য যদি আমি একটা রেট বের করতে চাই 60 সেকেন্ডে কত হয়, আমি 20 দিয়ে গুণ করব। 20 দিয়ে গুণ করে আমি কত পাচ্ছি? 4 20 80 পাচ্ছি। তার মানে আমি বলতে পারি প্রথম 3 সেকেন্ডের জন্য আমার রেট হচ্ছে 80 বিপিএম। আচ্ছা, পরবর্তী 3 সেকেন্ডে তোমার রেট হচ্ছে 7টা, তাহলে 60 সেকেন্ডে কত হবে? আবার 20 দিয়ে গুণ দাও, 7 ইন্টু 20 কত হয়? 140 হয়। তাহলে আমি এই পুরা 6 সেকেন্ডের স্ট্রিপের জন্য আমি রেট বলতে পারি প্রথমে ছিল 80, পরে সেটা 140 হয়ে যাচ্ছে। এখন আমি যে হিসাবটা বললাম 80 140, তোমরা কি সবাই সেটা বুঝতে পেরেছো? এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে আগে জিজ্ঞেস করে নাও, তারপর বাকি কথা বলবো। ম্যাম আরেকবার একটু বলেন ম্যাম। 140। আচ্ছা, এই টোটাল যে ছবিটা দেওয়া আছে সেই ছবিতে তোমার সাদা চোখে কি মনে হচ্ছে? প্রথম অর্ধেকে আরওএফ গুলো অনেক ফাঁকা ফাঁকা করে আছে, পরবর্তী অর্ধেকে আরওএফটা অনেক ঘন ঘন করে আছে। তো 6 সেকেন্ডের প্রথম অর্ধেক আর শেষ অর্ধেক মানে কি 3 সেকেন্ড করে আছে, তাই না? তো তুমি বলতে পারো প্রথম 3 সেকেন্ডে তোমার আরওএফ আছে 4টা, তুমি যদি ছবি দেখে গুনো প্রথমে তুমি 4টা পাচ্ছ অর্ধেকে ভাগ করলে। আচ্ছা, এবং পরবর্তী 3 সেকেন্ডে তোমার আরওএফ আছে 7টা, তুমি এটা ছবি দেখেই কিন্তু গুনতেছো। ঠিক আছে, আচ্ছা এখন একটু হিসাব করো। 3 সেকেন্ডে তোমার যদি আরওএফ থাকে 4টা, তাহলে 60 সেকেন্ডে তোমার আরওএফ থাকবে কয়টা? 3 সেকেন্ডে যত থাকে তুমি যদি তাকে 20 দিয়ে গুণ করো, তাহলে 3 দুগুণে 60 সেকেন্ড হচ্ছে, তাই না? তার মানে আমি কি হচ্ছে, আমি 3 সেকেন্ডে 4টা আরওএফ পাচ্ছি, তাকে আমি 20 দিয়ে গুণ করছি, তাই আমি 80 বিপিএম পাচ্ছি। ওকে, পরবর্তী 3 সেকেন্ডে আমার আরওএফ ছিল 7টা, তাকে আমি আবার 20 দিয়ে গুণ করছি, তাহলে 7 দুগুণে আমি 140 বিপিএম পাচ্ছি।
তাই আমি বলতে পারি এই স্ট্রিপের জন্য তোমার রেটটা হচ্ছে প্রথমে 80, পরে সেটা বেড়ে 140 হয়ে গিয়েছে। এখন বলো, আমি যে হিসাবটা বললাম সেটা কি সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তাহলে রেটটা আমি কি লিখতে পারি? 80, পরে আমি অ্যারো দিয়ে 140 বলতে পারি। এখন ওরা স্লাইডের মধ্যে তারা 74 এবং 148 লিখেছে। তারা সেটা লিখছে কারণ তারা জিনিসটা আরেকটু বেশি সূক্ষ্ম করছে। তাদের কাছে মনে হয়েছে এগুলা মনে হয় পুরা অর্ধেক অর্ধেক না, একটু কম বেশি আছে, তাই তারা আরো ডিটেলস কোনো একটা হিসাব করেছে। এখন তোমাদের এত ডিটেলস হিসাব করার দরকার নাই। তোমাদেরকে যদি আমি এরকম কোনো ছবি দেই, ঠিক আছে, তাহলে মানে এরকম এতটা তোমার ডিফিকাল্ট হিসাব আমি দিব না। আমি এই ছবির জন্য আমি কি বলছি, এই ছবি দেখে তোমরাও বলেছো বা আমারও মনে হচ্ছে অর্ধেক অর্ধেক করে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম অর্ধেক এরকম ফাঁকা ফাঁকা, পরের অর্ধেক ঘন ঘন। তাই আমি 3 সেকেন্ড করে আমি 20 দিয়ে গুণ করে কনভার্ট করেছি এবং আমি 80 এবং 140 পেয়েছি। তো তোমাদেরকে আমি পরীক্ষার সময় যদি চেঞ্জ করে দেইও, তো চেঞ্জ করে দিলে এই 74 148 আমি এত কঠিন দিব না। বড়দের আমি অর্ধেক অর্ধেক ডেভিয়েশন থেকে আমি হয়তো দিতে পারি যে ঠিক আছে একটা ছবি দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম 1/3 এইরকম একটা রেটে গিয়েছে, পরবর্তী 2/3 আরেকটা রেটে গিয়েছে। ঠিক আছে, আমি চেঞ্জ করলে এতটুকু চেঞ্জই করব। ঠিক আছে, এখন প্রথম 1/3 এবং পরের 2/3 এটাকে তো আমরা ইজিলি গুণ করতেই পারবো, তাই না? ঠিক আছে, এরকম হইলে হবে। তখন তুমি কি করবা? 3 সেকেন্ডে এইটা আছে, তখন 3 সেকেন্ড হবে না, তখন হবে হচ্ছে কি তোমার 2 সেকেন্ড এবং 4 সেকেন্ড। ঠিক আছে, যদি আমি 1/3 এবং 2/3 এইভাবে ভাগ করি, তাহলে কি হবে? তুমি তখন হিসাব করবে যে 2 সেকেন্ডে আমি এতটা রেট পাচ্ছি, তাহলে 60 সেকেন্ডে কত হয়? 4 সেকেন্ডে আমি এতটা রেট পাচ্ছি, তাহলে আমার 60 সেকেন্ডে কত হয়? বা আমি আরো যদি কঠিন করি, তাহলে আমি 1/4 আর 3/4 এরকম ভাগ করব। ঠিক আছে, এখানে যে এতটা ক্লামজি হিসাব করেছে সেটা আমি করব না। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পার্টিকুলার এইরকম এরিথমিয়ার ছবির জন্য যেখানে রেটটা কিন্তু একটু তোমাদের ক্যালকুলেট করতে হচ্ছে, তাই না? এই ছবির জন্য এরকম অর্ধেক অর্ধেক মানে 3 সেকেন্ডের ওয়েভ কয়টা আছে তাকে আমরা 20 দিয়ে গুণ করে 80 পাচ্ছি, তাকে আমরা 20 দিয়ে গুণ করে 140 পাচ্ছি। তোমাদের এটলিস্ট এই এরিথমিয়াটাই যদি তোমাদেরকে পরীক্ষার সময় দেওয়া হয়, তখন এটা বলে দিচ্ছি, তখন তুমি যদি রেট সমান শুধুমাত্র লিখো 80 অ্যারো দিয়ে 140, তাহলে তুমি নাম্বার পাবা না। তোমাকে ক্যালকুলেশনটা দেখাইতে হবে। ঠিক আছে, যে তোমার 3 সেকেন্ডে এত আসছে, তাহলে 60 সেকেন্ডে এত হচ্ছে, 3 সেকেন্ডে অত আসছে, তাই 60 সেকেন্ডে এত হচ্ছে। এই ক্যালকুলেশনটা তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, যদি এই ক্যালকুলেশনটা পরীক্ষায় যদি এটা আসে এবং তুমি যদি না দেখাও, তাহলে তুমি এইটাতে কোনো নাম্বার পাবা না। বুঝতে পেরেছো কি বলেছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো এই ছবির তাহলে এই এরিথমিয়া, এই রিদমের বিশেষত্ব কি? যে পুরা 6 সেকেন্ড জুড়ে ইউনিফর্ম রেট নাই। প্রথম অর্ধেক এক রকমের রেট, পরবর্তী অর্ধেক আরেক রকম রেট। ঠিক আছে, এটাই হচ্ছে এই ছবির বিশেষত্ব। রেগুলারিটি, হ্যাঁ, সেটা তোমার দুই ভাগেই রেগুলারিটি আছে। পি ওয়েভস যেটা, সেটা ওরা যেটা বলছে যে প্রথম অর্ধেকে তোমার পি ওয়েভসও নরমাল আছে, কিন্তু পরবর্তী যে অর্ধেকটা যখন তোমার ঘন আর ওয়েভ হয়ে গিয়েছে, যখন 140 বিপিএম আসে, তখন পি ওয়েভ তারা বুঝতে পারছেন না, তাই লিখেছে প্রথম অর্ধেকে নরমাল পি ওয়েভ, পরবর্তী অর্ধেকে কোনো পি ওয়েভস নাই। পি আর ইন্টারভাল একই কথা, তোমার যদি পি ওয়েভস না থাকে তাহলে তো তুমি পি আর ইন্টারভালই পাবা না। তো প্রথম অর্ধেকে তো কোনো সমস্যা নাই, সেখানে তারা বলছে 0.16 সেকেন্ড পি আর ইন্টারভাল, কিন্তু পরবর্তী অর্ধেকে বলছে পি ওয়েভস যেহেতু নাই, তো পি আর ইয়েও তো নাই, পি আর ইন্টারভালও তো নাই। আচ্ছা, তারপরে লাস্ট ওয়ান কি ছিল? লাস্ট ওয়ান ছিল কিউআরএস ডিউরেশন। কিউআরএস ডিউরেশন বলছে
প্রথম ঠিক আছে, কিউআরএস ডিউরেশন প্রত্যেকটা ওয়েভের জন্যই বলছে 0.08 সেকেন্ড করে। তোমার যদি এইরকম একটা রিদম আসে, ঠিক আছে, এই রিদম মনে রাখা সমস্যা নাই, কারণ এই রিদমের বিশেষত্ব হচ্ছে গিয়ে প্রথম একটা ছবিকে তুমি 2-3 ভাগে ভাগ করে নিবা, প্রথম অর্ধেক রেট একরকম থাকবে, পরবর্তী রেট আরেক রকম হয়ে যাবে, তখন এই রিদমকে আমরা বলছি প্যারক্সিমাল সুপারভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। এই রিদমের নাম হচ্ছে প্যারক্সিমাল সুপারভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, ঠিক আছে। এটা গেল এই রিদমের বিশেষত্ব। এবং আমি আবার বলবো যে এখন পর্যন্ত আমরা টোটাল 7টা রিদম পড়লাম, তো 7টা রিদমে না তেমন কোনো কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। যদি প্রত্যেকটা রিদমে একটু মনে করি, একদম প্রথমে ব্রাডিকার্ডিয়া, সেটা হচ্ছে তোমার যদি রেট 60-এর থেকে কম হয়। সেকেন্ডে আমরা পড়েছিলাম টাকিকার্ডিয়া, রেট যদি 100 থেকে বেশি হয়। তারপরে পড়েছিলাম প্রিমেচিওর আর্টিকুলার কন্ট্রাকশন, সেটা হচ্ছে কি তোমার যদি 60-70 বিপিএম হয়ে থাকে, 7টা আর ওয়েভের মধ্যে 2-3টা আর ওয়েভের আগে তুমি কোনো পি ওয়েভ পাবা না। এরপর পিভিটি, প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, যে তোমার যদি 7টা আর ওয়েভ থাকে তার মধ্যে 2-1টা আর ওয়েভের মধ্যে তুমি কোনো মানে সেগুলার তুমি কোনো ছিঁড়ি ছাড়া পাবা না। আচ্ছা, এরপরে পড়েছিলাম আর্টিকুলার ফাইব্রিলেশন, যেখানে তুমি কোনো পি ওয়েভ বুঝতেই পারবা না। এরপরে পড়লাম আর্টিকুলার আর্টিকুলার ফ্ল্যাটার, যেখানে অসংখ্য পি ওয়েভ পাবা, সেগুলা একটু অসংখ্য পি ওয়েভ পাবা, যেগুলা হচ্ছে গিয়ে তোমার ফ্ল্যাটার টাইপের, সতুত টাইপের। এবং এখন এসে যেটা পড়লাম পিএসবিটি, প্যারক্সিমাল সুপারভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, যে তুমি একটা ছবিকে 2-3 ভাগে ভাগ করে নিবা এবং 2-3 ভাগে তোমার রেটটা 2-3 রকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে প্যারক্সিমাল সুপারভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়ার বৈশিষ্ট্য। এখন আমাদের মনে হয় আগেও বলেছিলাম যে এখন পর্যন্ত আমরা যে 7টা রিদম পড়লাম, সেখানে কিন্তু মানে 7টা রিদম ইউনিক আছে। মানে এই 7টা রিদমে যদি তোমাকে পরীক্ষার সময় দেয়, তাহলে তোমার কনফিউশন হওয়ার কথা না যে এই রিদমটা আসলে কোন এরিথমিয়া বোঝাচ্ছে বা কিছু। এখন পর্যন্ত যে 7টা রিদম পড়লাম সবগুলোই কিন্তু ইউনিক টাইপের ক্যারেক্টারিস্টিক্স আছে। তাহলে বলো, এখন পর্যন্ত তোমাদের কি কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলতে চাও এই পর্যন্ত? না ম্যাম। তাহলে আগাই, নেক্সটটাতে যাই, যদিও এটারও কারণ অনেক কিছু পড়তে হবে, সেগুলাতেই যাই, ঠিক আছে। এটা এখনই শেষ হচ্ছে না। তাহলে এই যে প্যারক্সিমাল সুপারভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, এটা নরমাল সাইনাস রিদম থেকে এটার ডেভিয়েশনটা কোথায় হবে? The heart rate suddenly speeds up, often triggered by PSA not seen here, and the P waves are lost. আচ্ছা, এই ছবি থেকে বৈশিষ্ট্য বোঝার উপায় কি? তোমার প্রথমে একরকম রেট থাকবে, কিছুক্ষণ পরে তোমার রেটটা অনেক হঠাৎ করে বেড়ে যাবে। ওই যেটা বললাম 2-3 রকমের রেট পাবো, ঠিক আছে। আর একটা কথা বলেছে যেটা এখানে ছবির মধ্যেও নাই, তাই সেটা নিয়ে আমরা আলোচনাও করছি না। এবং যখন তোমার রেটটা বেড়ে যাবে তখন আমরা পি ওয়েভসও খুঁজে পাবো না। এটা হচ্ছে কি এটার এনএসআর থেকে কি ডেভিয়েশন সেটা। এটার ইটিওলজিটা কি? There are several types of PSVT, but all originated above the ventriculars, therefore the QRS is narrow. আচ্ছা, PSVT, paroxysmal supraventricular tachycardia, এই প্রবলেমটা কোথাকার জন্য হচ্ছে? তোমার যদি রিদমটা, তোমার যদি সাইকেলটা ভেন্ট্রিকুলারে তৈরি হয়, এটা হচ্ছে সেটার আন্ডারে একটা প্রবলেম। আমরা পড়েছিলাম যে আমাদের এরিথমিয়া গুলা 4 ভাগে ভাগ করা যায়। এসএ নোডে তৈরি হচ্ছে সেখানে প্রবলেম, আর্ট্রিয়ামে তৈরি হচ্ছে সেখানে প্রবলেম, ভেন্ট্রিকুলারে তৈরি হচ্ছে সেখানে প্রবলেম, এভি জাংশনে তৈরি হচ্ছে সেখানে প্রবলেম। তো এই যে প্যারক্সিমাল সুপারভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া,
এই প্রবলেমটা তৈরি হচ্ছে কারণ তোমার রিদমটা ভেন্ট্রিকুলারে উৎপত্তি হচ্ছে। একটু চিন্তা করে দেখো, সে এসএ নোডে তো তৈরি হইলই না, সে আট্রিয়ামেও তৈরি হইল না, সে স্বয়ং ভেন্ট্রিকুলারেই তৈরি হইল। তার মানে সে তো অনেক জায়গা ঘুরবেই না, ঠিক আছে? তার শুরুই হয়েছে ভেন্ট্রিকুলার থেকে, সেখান থেকে সে বড় ধমনির মাধ্যমে পুরো বডিতে ছড়ায় যাবে। কিন্তু এমন না যে সে আট্রিয়াম থেকে এভি জাংশন পার হয়ে ভেন্ট্রিকুলারে গেল, এতটুকু তো সে পাচ্ছেই না, তার তো উৎপত্তি হয়েছে ভেন্ট্রিকুলারে, ঠিক আছে? তো যেহেতু সে অর্ধেক রাস্তা তো পাড়ি দিচ্ছেই না, তার তো যাত্রাই শুরু হয়েছে অনেক পর থেকে। তাই বলছে এখানে কিউআরএস যে ওয়েভটা থাকবে সেটা অনেক ন্যারো হবে, ঠিক আছে? সেটা অনেক মানে এটা প্রশস্ত হবে না, সেটা অনেক ন্যারো, অনেক চিকন হবে, ঠিক আছে? এটাই হচ্ছে এটার ইটিওলজিটা। এই পর্যন্ত এখানে কি কেউ কোনো প্রশ্ন করতে চাও? তাহলে নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। আচ্ছা, মোস্ট কমন হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল কন্ডাকশন ইন দ্য এভি নট, রিএন্ট্রান্ট সার্কিট লুপিং ইন দ্য এভি নট। আচ্ছা, এখন এই যে ভেন্ট্রিকুলারের যে প্রবলেমটা বলছি, পিএসভিটি, প্যারক্সিমাল সুপারভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, এটা অনেক সময় ভেন্ট্রিকুলারে উৎপত্তি না হয়ে এভি জাংশনে উৎপত্তি হইতে পারে, ঠিক আছে? এভি জাংশন মানে হচ্ছে গিয়ে তোমার আট্রিয়াম এবং ভেন্ট্রিকুলারের যে সংযোগ স্থল বা যে প্যাসেজ, সেখানেও যদি তার উৎপত্তি হয়, তো সেখানেও যদি উৎপত্তি হয় সে তো ভেন্ট্রিকুলারই আমরা বলতে পারি, ঠিক আছে? একটা প্যাসেজের মধ্যে হচ্ছে, সেখান থেকে সে তো ভেন্ট্রিকুলারেই যাবে, সে তো আট্রিয়ামে ফেরত যাবে না। এটাই বলা হচ্ছে মোস্ট কমন হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল কন্ডাকশন ইন দ্য এভি নট, রিএন্ট্রান্ট সার্কিট লুপিং ইন দ্য এভি নট। তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম। এখানে কি কেউ কোনো প্রশ্ন করতে চাও? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম, নেক্সট স্লাইডে যান। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ভেন্ট্রিকুলার এরিথমিয়া। ভেন্ট্রিকুলারে উৎপত্তি হইলে আর কি কি এরিথমিয়া হইতে পারে? ভেন্ট্রিকুলারে যদি উৎপন্ন হয় রিদম গুলা, তাহলে আরো দুই রকমের প্রবলেম হইতে পারে। একটা Recording stopped. Congratulations, Sohail. নেবো সোহেল লিভ নে ম্যাম। সত্যি নেবো ভাই 10 টাকা বিকাশ করে দিক। সবাই আগে দেখ কি হয়, নে নে। আচ্ছা তুই ট্রাই করে দেখি কি হয়, ফিউচারে দেখা যাবে। আচ্ছা দেখ, তুই জাস্ট লিভ নে, কিছুই হবে না। হ্যাঁ, এন্ড না করলে ইয়ে হবে না, তোর হলো কিছু হবে না, খালি ওই জলে যাবো, আরেকজন হোস্ট হইব। আরেকজন কংগ্রেচুলেশন জানাই। সোহেল তুই লিভ নে। সোহেল তুই রিজাইন কর আবার। ওয়াল মিটিং দিয়ে আছে, বুঝছো? ইন মিটিং ফর ওয়াল এটা ছাড়া অপশন জয়েনিং এর সময় পারমিশন দিয়ে রাখ, ম্যাম যখন ঢুকবে তখন পারমিশন চাবে।
এ মেশিন বাদন লাইট वाला বাদন। বল তুই পাওয়ার 2 নেস নাই মেশিন বাদন? না আমরা গরিব স্টুডেন্ট এই জন্য নাই নি। তুই তো তোর নামের সাথে বেইমানি করলি। সৌরভ স্যারের পাওয়ারি কন্ট্রোল দিক আগে যে পাস চাইতেছে ভাই ভিএলএসআই সোজা সোজা করে যারা দিছে না তাগর আসলে
ওকে, জয়েন করেছে। ম্যাম অ্যাটেন্ডেন্স কি ম্যাম আগে তো দিয়েছিলাম, এখন কি ম্যাম আবার দিতে হবে? না, আগে যদি লেখা থাকা তাহলে লাগবে না, ওটাই রেকর্ড হয়েছে। ম্যাম রেকর্ড কি অটো সেভ হয়? রেকর্ড আমি এইবারেরটা এখন যে ঢুকলাম, এখন আমি এখনো রেকর্ড দেইনি। এর আগে রেকর্ড তো আমি করছি, মানে রেকর্ড তো আমি রেকর্ডিং করছি। রেকর্ড যখন করছি করা হচ্ছে তখন তো চ্যাটে যা আছে সেগুলো সব সেভ হয়ে যাচ্ছে। ম্যাম আপনি তো হুট করে বের হয়ে গেলেন, এর জন্য বললাম বাবা। না, ওইটা কনভার্ট হয়ে যাচ্ছে, ওটা অটো সেভ হচ্ছে। হ্যাঁ, অটো সেভ হচ্ছে। আমি লিভ করি বা না করি, যেভাবেই হোক সেটা সেভ হয়ে গেছে। আর এইবারেরটা আমি এখনো চালু করি নাই। ওকে, এবার জয়েন হয়েছে সবাই। ঠিক আছে, এবার শুরু করা যাক। Recording in progress. আচ্ছা, আমার স্ক্রিন কি এখন দেখতে পাচ্ছো, যেখানে লেখা আছে ভেন্ট্রিকুলার এরিথমিয়া? জি ম্যাম। জি ম্যাম, দেখতে ওকে, পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শুরু করা যাক এখন। আবার আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ওকে, আচ্ছা, আমরা এখন পর্যন্ত এসএ নোডের প্রবলেম পড়েছি, আর্ট্রিয়াল সেলের প্রবলেম পড়েছি, এভি জাংশনের একটা প্রবলেম দেখেছি, ভেন্ট্রিকুলারেরও একটা দুইটা প্রবলেম দেখেছি। এখন আমাদের ভেন্ট্রিকুলারে যে সমস্ত প্রবলেম হইতে পারে তার মধ্যে আরো দুইটা প্রবলেম বাকি আছে। সেগুলো হচ্ছে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। এখন সেগুলো সম্পর্কে দেখা যাক। ওকে, এই ছবি তো বুঝতে খুবই সুবিধা, তাই না? শুধুমাত্র আরওয়েভই আছে, আরওয়েভ গুলা অনেক ওয়াইড, অনেক প্রশস্ত। পুরা মানে পুরা 6 সেকেন্ডের গ্রাফ জুড়ে খালি এরকম মোটা মোটা বড় বড় আরওয়েভই আছে, আর কোনো কিছুই নাই। এই ছবি দেখে কিন্তু আইডেন্টিফাই করা খুবই সোজা যে ঠিক আছে, এটা একটা স্পেশাল এরিথমিয়া হবে বা কিছু। তো দেখি এটাকে তারা কিভাবে রিপ্রেজেন্ট করছে। এটার রিদমটা, এটার বিপিএমটা কি হবে? একটু যদি আরওয়েভ গুলাই গুনি, যদি এগুলা যথেষ্ট প্রশস্ত আরওয়েভ, নর্মাল আরওয়েভ এর মতো না, তো গুনি কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা আরওয়েভ দেখা যাচ্ছে। কাজে 10 দিয়ে গুণ করে আমরা বিপিএম পাচ্ছি 160। এটা কি রেগুলার? হ্যাঁ, এটা রেগুলার, মানে যেভাবে অ্যাবনর্মাল আরওয়েভ ঠিক আছে, কিন্তু সেটা রেগুলার ভাবেই আগাচ্ছে।
পি ওয়েভস নাই সো পিআর ইন্টারভাল সেটাও নাই কিউআরএস ইন্টারভাল বা ডিউরেশন সেটা কিন্তু অনেক বেশি হবে। এটাই বলছে যে কিউআরএস ডিউরেশন সেটা অনেক ওয়াইড হবে, এটা 0.12 সেকেন্ড যেটাকার রেঞ্জ ছিল সেটা থেকে অনেক বেশি হচ্ছে। আচ্ছা, এইরকম যদি কোনো রিদম হয়ে থাকে সেটার নামই বলছে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। ঠিক আছে, তাহলে বলো এই রিদম কি ছবি দেখে বুঝতে কোনো অসুবিধা হবে? তোমাদের যদি এরকম একটা ছবি দেওয়া হয় তোমরা কি আইডেন্টিফাই করতে পারবা যে ঠিক আছে এটার প্রবলেম হচ্ছে কি আর ওয়েভটা অনেক ওয়াইড আর অনেক বেশি, আর এটা ইন্টারপ্রেট করবা হচ্ছে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। তো এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? এটা নিয়ে কি কারোর মধ্যে কোনো কনফিউশন আছে? ওকে, আগাই তাহলে। আচ্ছা আগাই, ঠিক আছে। তো এইটার এনএসআর থেকে নর্মাল সাইনাস রিদম থেকে এটা ডেভিয়েশনটা কোথায় হচ্ছে? ডেভিয়েশনটা হচ্ছে ইম্পালস ইজ অরিজিনেটেড ইন দ্য ভেন্ট্রিকলস, নো পি ওয়েভস এবং ওয়াইড কিউআরএস। এটার ডেভিয়েশনটা এনএসআর থেকে হবে যে এটা অনেক ওয়াইড কিউআরএস। এটাই তো আমরাও দেখছিলাম যে এখানে শুধু কিউআরএসই আছে, এখানে কোনো পি ওয়েভ নাই এবং সেটা অনেক বেশি হবে। এটাই হচ্ছে এখানকার ডেভিয়েশনটা এনএসআর থেকে, মানে নর্মাল সাইনাস রিদম থেকে ডেভিয়েশনটা হচ্ছে যে তোমার কিউআরএস যে ইন্টারভাল সেটা অনেক প্রশস্ত হচ্ছে, কোনো পি ওয়েভ পাওয়া যাচ্ছে না এবং এই আরএফ গুলো অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। এটার ইটিওলজিটা কি, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে গিয়ে দেয়ার ইজ এ রিএন্ট্রান্ট পাথওয়ে লুপিং ইন দ্য ভেন্ট্রিকল। এটার কারণটা হচ্ছে গিয়ে আমার ভেন্ট্রিকুলারে উৎপত্তি হয়, সে ভেন্ট্রিকুলারের মধ্যেই ঘুরতে থাকবে। সে যে ঠিক আছে ভেন্ট্রিকুলারে উৎপত্তি হইলো, তারপর ঠিক আছে তারপরে অ্যাটলিস্ট বাকি জায়গা ফুলফিল করি, তারপর আমি লাংসে যাই, লাংস থেকে আবার লেফট ভেন্ট্রিকুলারে গিয়ে পুরো ধমনীর মাধ্যমে পুরো বডিতে ছড়াই পড়ি, এতটুকু সে করবে না। সে ভেন্ট্রিকুলারে উৎপত্তি হয়, সে ভেন্ট্রিকুলারের মধ্যে লুপ আকারে ঘুরতে থাকবে। এটা হচ্ছে গিয়ে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, এটার কারণ। Ventricular tachycardia can sometimes generate enough cardiac output to produce a pulse, at other times no pulse can be felt. আচ্ছা, যেটা বলছিলাম নরমালি আমার কি হওয়ার কথা ছিল, আমার নরমাল একটা পালস মানে বোঝানো হচ্ছিল যে এসএ নোডে উৎপত্তি হয়, সে আট্রিয়ামে যাবে, আট্রিয়াম থেকে এভি জাংশনের মাধ্যমে ভেন্ট্রিকুলারে যাবে, তারপর লাংস হয়ে আবার ভেন্ট্রিকুলারে ফেরত এসে ধমনীর মাধ্যমে পুরো বডিতে ছড়ায় যাবে। এটা হচ্ছে একটা আইডিয়াল পালস। এখন অনেক কারণে সেটা হচ্ছে না। ঠিক আছে, সে এসএ নোডে তৈরি হইলো না, সে আর্ট্রিয়াল সেলে তৈরি হইলো, ঠিক আছে, তারপর সে বাকি রাস্তা ঠিকঠাক মতো ঘুরতে পারে। ঠিক আছে, সে আট্রিয়ামেও তৈরি হইলো না, সে এভি জাংশনে তৈরি হইলো, তারপরেও সে বাকি ধমনী পর্যন্ত সে ঠিকঠাক ঘুরতে পারে। ভেন্ট্রিকুলারেও একই কথা। একটা হইতে পারে যে ভেন্ট্রিকুলারে মানে একদম সর্বশেষ পর্যায়ে উৎপত্তি হওয়ার পরেও সে ঠিক আছে বাকি রাস্তা সে ঠিকঠাক করছে, মানে সে ধমনের মাধ্যমে পুরো বডিতে ছড়ায় পড়ছে, এটা হইতে পারে। অথবা হইতে পারে সে ভেন্ট্রিকুলারের উৎপত্তি হয়, সে ভেন্ট্রিকুলারের মধ্যে লুপ আকারে ঘুরতেছে, সে আর বাকি আগাইলই না। তো বলছে যে ভেন্ট্রিকুলারে উৎপত্তি হওয়ার পর বেশিরভাগ সময়ে সে ভেন্ট্রিকুলারের মধ্যে লুপ করছে, কিন্তু মাঝে মধ্যে দুই একটা পালস আকারেও ঘুরে যাচ্ছে, মানে ঠিক আছে ভেন্ট্রিকুলারে তৈরি হওয়ার পরেও সে ধমনীর মাধ্যমে পুরো বডিতে ছড়ায় যাচ্ছে, এরকমও দুই একটা ক্ষেত্রে হচ্ছে। এটাই বলছে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া can sometimes generate enough cardiac output to produce a pulse, at other times no pulse can be felt. No pulse can be felt মানে হচ্ছে কি সে লুপ আকারে নিজের মধ্যেই ঘুরছে, আর যখন সে কার্ডিয়াক আউটপুট করে একটা পালস তৈরি করবে তার মানে তখন সে পুরো বডির মাধ্যমে মানে ধমনীর মাধ্যমে পুরো বডিতে সে ছড়ায় পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া সম্পর্কে কথা। তাহলে এখানে কি কেউ কিছু বলতে চাও?
আমরা ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়ার ছবি দেখলাম, তারপর সেটা ডেভিয়েশন কি সেটা জানলাম, এবং এটার কারণ কি, এটিওলজি কি সেটাও দেখলাম। এবং ছবিটা আমার মতে যথেষ্ট সোজা মনে রাখার জন্য, যে ঠিক আছে এরকম ছবি হইলে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া বলবো। ইনফ্যাক্ট যেটা আগের ক্লাসেও মনে হয় বলেছিলাম যে প্রথম 9টা ছবি তারা সবাই ইউনিক, মানে তুমি দেখে বুঝতে পারবা ঠিক আছে যদি এইটা হয় তাহলে এইটা অমুক এরিথমিয়া, তমুক হইলে অমুক এরিথমিয়া। প্রথম 9টা এরিথমিয়াতে সেগুলো খুব ইজিলি ডিস্টিংগুইশ করা যায়, তারা অনেক বেশি ইউনিক। একদম লাস্টে আমরা এভি ব্লকে 4টা প্রবলেম পড়ব, তখন আমি নিজে পর্যন্ত কনফিউজ হয়ে যাই যে ঠিক আছে এটা কোন এভি ব্লক হচ্ছে, এটা হইলে আমি এই এভি ব্লক বলবো, ওটা হইলে আমি ওই এভি ব্লক বলবো, যেটা আমার সামনেই আসতেছে। কিন্তু এখন পর্যন্ত আমার মতে প্রত্যেকটা ছবি অনেক বেশি ইউনিক, এগুলা ইজিলি মনে রাখা পসিবল। এখন তোমরা বলো এই পর্যন্ত কি তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? কেউ কিছু বলতে চাও এই পর্যন্ত? নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে যাই আগে। জি ম্যাম। আচ্ছা এটাও তো একটা ইউনিক রিদম। এখানে তো আগের রিদমে যেটা ছিল যে ওয়েভ গুলা বড় লম্বাই ছিল কিন্তু যথেষ্ট ওয়াইড ছিল, আর এখানে তো ওয়েভ না, এটা পি ওয়েভ নাকি আমি তো এটাই বুঝতেছি না, কিন্তু ঠিক আছে এটাও একটা ইউনিক রিদম। এটা রেট কি বলছে? এখানে না তারা কোনো রেটই বলছে না, মানে এখানে তারা কাউকে ওয়েভই বলছে না। ইনফ্যাক্ট এখানে না কোনো ওয়েভ নাই, মানে ওয়েভ তো অনেক লম্বা অনেক উঁচু টাইপের একটা জিনিস হয়, ঠিক আছে, ডিস্টিংগুইশেবল হয়। এখানে এগুলা তো পি কিউ এস টি এই টাইপের মনে হচ্ছে, এবং তারা বলছেও যে এই ছবিতে কোনো রেটই নাই, মানে এখানে কোনো ওয়েভ ডিস্টিংগুইশ হচ্ছে না, কাজে এখানে কোনো রেটই তারা বলছে যে রেটই নাই। রেগুলারিটি, এটা তো একটা পুরো অ্যাবনর্মাল একটা ছবি, তাই বলছি ইরেগুলার। পি ওয়েভস তো নাই, এখানে যে কি আছে সেটা আমিও বুঝতেছি না, ঠিক আছে, জাস্ট কয়েকটা মনের ইচ্ছা মতো ছবি কার্ভ দিয়ে নিয়েছি, এখানে কোনো কিছু ডিস্টিংগুইশ করার নাই। পিআর ইন্টারভাল এটাও তো থাকবে না। কিউআরএস ডিউরেশন সেটাও নাই, যদি রিকগনাইজ করা যায় তো তাহলে কিছু একটা বলতো, কিন্তু এখানে তুমি তো কোনো ওয়েভই ডিস্টিংগুইশ করতে পারছো না, ঠিক আছে। যদি এইরকম প্রবলেম হয়ে থাকে সেটাকে বলছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন। আমি আবার বলবো এই ছবিও কিন্তু মনে রাখা ইজি, কারণ এই ছবিতে কোনো ওয়েভই নাই। এর আগে তোমাদের কিন্তু কোনো ছবিতে ওয়েভ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় নাই। এর আগে ঠিক আছে কোনো গ্রাফে ছিল যে তুমি পি ওয়েভ বুঝতেছ না, এরকম হয়েছিল। তাছাড়া কোনোটাতে তুমি পিআর ইন্টারভাল বুঝতেছো না, কিন্তু এর আগে আমরা 8টা রিদম দেখেছি। 8টা রিদমের কোনোটাতেই কিন্তু তোমার এটলিস্ট ওয়েভ নিয়ে রেট বের করা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় নাই, সেটা কিন্তু আমরা সবসময় করেছি। কিন্তু এই ছবিতে আমরা রেটটাই বের করতে পারছি না, আমরা তো ওয়েভ আছে কি নাই সেটাই বুঝতেছি না, ঠিক আছে। এটাই হচ্ছে এই ছবির ইউনিকনেস, এটাই হচ্ছে এই ছবির এই রিদমের বৈশিষ্ট্য, এবং এরকম হইলে সেটাকে আমরা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন বলবো, ঠিক আছে। তাহলে বলো এই ছবি দেখে কি সবাই বলতে পারবা পরীক্ষায় আসলে যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আগে নেক্সট স্লাইডে যাই। এখানকার এনএসআর থেকে ডেভিয়েশনটা কোথায়? নরমাল একটা সাইনাস রিদম থেকে এরকম ওয়েভই বুঝে যাচ্ছে না, এরকম ছবি ডেভিয়েশনটা কোথায় হচ্ছে? এটা ডেভিয়েশনটা বলছে কমপ্লিটলি অ্যাবনর্মাল। অবভিয়াসলি ঠিকই আছে, এটা একটা পুরাপুরি অ্যাবনর্মাল একটা ছবি, এই ছবিতে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এটাই হচ্ছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনের ডেভিয়েশনটা এনএসআর থেকে। এটার ইটিওলজিটা কি, এটার কারণটা কি, ফিলোসফিক্যাল কারণটা কি?
The ventricular cells are excitable and depolarizing randomly. এটা না পুরা প্রসেসটার কোথাওই কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই। ভেন্ট্রিকুলার সেল এক্সাইট হচ্ছে, সে ডিপোলারাইজেশনও তার হচ্ছে। ডিপোলারাইজেশন মানে কি, আমরা যে ভোল্টেজ গুলা দেখতে পাই, আমরা যে গ্রাফ গুলা দেখতে পাই, সেটা অ্যাকশন পটেনশিয়ালের কারণে দেখতে পাই। অ্যাকশন পটেনশিয়াল যখন ডিপোলারাইজ হয়, মানে যখন সেলের ভিতর সোডিয়াম ঢুকে, তখনই ডিপোলারাইজেশনটা হয়। সেই সময় আমরা এই ভোল্টেজ গুলা দেখতে পাই। কথা হচ্ছে এটার তো কোনোই ছিঁড়িছাড়া নাই, তাই ডিপোলারাইজেশনটা র্যান্ডমলি হচ্ছে, কখন কি হচ্ছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। Rapid drop in cardiac output and death occurs if not quickly reversed. এখন এই রকম অবস্থা যদি চলতে থাকে, পুরাপুরি র্যান্ডম, কোনো ওয়েভও বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না কেমনে কি হচ্ছে, এইরকম যদি বাস্তবে আসলেই কোনো মানুষের শরীরে চলতে থাকে, তাহলে কিন্তু মৃত্যু হয়ে যাইতে পারে। ঠিক আছে, এটা না হয় এক হইলো, মুহূর্তের জন্য হইলো, তারপর যদি আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়, ওকে ঠিক আছে। কিন্তু এই রকমই যদি সবসময় চলতে থাকে, তাহলে দেখবো যে কিছুক্ষণ পর পুরো ফ্ল্যাট হয়ে উনি মারাই যাচ্ছেন। ঠিক আছে, কাজে এটা কিন্তু একটা তোমার মানে রিস্কি একটা রিদম। ঠিক আছে, এর আগে যেমন একদম প্রথমে ব্রাডিকার্ডিয়া টাকিকার্ডিয়া পড়ার সময় বলছিলাম, আর যে স্ট্রেস হইলে তুমি যদি একটু দৌড়াও বা বেশি হাঁপাও, তাহলেও তোমার টাকিকার্ডিয়া হবে বা কিছু। কিন্তু এইটা ওইখানে কিন্তু তোমার কোনো মৃত্যুর আশঙ্কা ছিল না। কিন্তু এইরকম যদি একটা রিদম দেখাইতে থাকে, যেখানে আমরা কিছুই বুঝতে পারছি না, ইচ্ছা মতো র্যান্ডমলি সে যাওয়া আসা করতেছে, তখন এটাকে আমরা, নাম তো ঠিক আছে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন, এবং সেই সময় কিন্তু মৃত্যু হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল ভেন্ট্রিকুলারের লাস্ট যে প্রবলেমটা সেটা। টোটাল আমরা 9টা রিদম এখন পর্যন্ত পড়লাম। তো এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আর যেটা বলছিলাম, আমরা টোটাল 9টা রিদম পড়লাম তো এই পর্যন্ত। তো যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি পারবা প্রত্যেকটা ছবি দেখে বলতে যে এই ছবি এই রিদম হলে এটার নাম এইটা, এখানে এরকম ডেভিয়েশন হচ্ছে কি না হচ্ছে, আমি নিজে বলবো যে হ্যাঁ, আমাকে বললে আমি এটলিস্ট এই 9টা রিদম, যদি আমি পড়াশোনা করি, পরীক্ষা দিতে যাই বা কিছু, আমি এই 9টা রিদম খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ, এটার এই বিশেষত্ব, এই রিদমটার এই নাম। ঠিক আছে, এখন পর্যন্ত আমাকে যদি জাজ করতে বলা হয়, এই 9টা আমার কাছে যথেষ্টই ইজি লাগে, একটু মনে রাখলেই এগুলা বোঝা সম্ভব, বলা সম্ভব। এই 9টা রিদম আমরা শেষ করে ফেললাম। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এভি জাংশনের এরিথমিয়া, সেটাই হচ্ছে আরো 4টা, যে এরিথমিয়া গুলার নামও হচ্ছে গিয়ে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, সেকেন্ড ডিগ্রি এভি ব্লক টাইপ 1, সেকেন্ড ডিগ্রি এভি ব্লক টাইপ 2, থার্ড ব্লক এভি ব্লক। তো এইগুলাতে আমি নিজেও কিন্তু মাঝে মধ্যে, এই 4টার মধ্যে আমি নিজেও অনেক সময় কনফিউজড হয়ে যাই। কিন্তু আমার মতে এর আগে আমরা এখন পর্যন্ত যে 9টা পড়লাম, এখানে ছবি দেখে বুঝতে পারার কোনো অসুবিধা থাকার কথা না। তারপরেও তোমাদের যদি এই পর্যন্ত কোথাও কোনো প্রবলেম থাকে এই 9টা ছবিতে, তাহলে সেটা আমাকে বলো। এই পর্যন্ত কি কোনো প্রবলেম আছে এই 9টা ছবিতে, এই 9টা রিদমে? এই পর্যন্ত কেউ কি কিছু বলতে চাও? না বললে আমি ধরে নিব এই 9টা রিদমে কারোর কোনো প্রবলেম নাই। এটলিস্ট এই 9টা যদি পরীক্ষার সময় দেওয়া হয়, যদি ভাইবাতে জিজ্ঞেস করা হয়, এই 9টাতে তোমাদের এটলিস্ট ভুল হবে না। ঠিক আছে, কেউ কিছু বলবা এই পর্যন্ত? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম, নেক্সট স্লাইডে যান। ওকে, আমাদের অলরেডি 9টা হয়ে গিয়েছে, এখন আমাদের 4টা ছবি বাকি, 4টা রিদম বাকি।
এই 4টা রিদমই হচ্ছে এবি ব্লক, ঠিক আছে? এবং এই 4টা রিদমের নাম হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রির মধ্যে আবার 2টা আছে, টাইপ 1, টাইপ 2, এই করে টোটাল 4টা হচ্ছে। এখন একটা এটলিস্ট আজকে দেখা যাক। রিদম 10। আচ্ছা, এখানে কি হচ্ছে, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই ছবিতে তোমরা কোথায় অ্যাবনরমালিটি দেখতে পাচ্ছ, জাস্ট ছবিটা দেখায় তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমরা কি বলবা? এই ছবিতে তোমরা কোথায় অ্যাবনরমালিটিস দেখতে পাচ্ছ? ম্যাম আর ওয়েভ কম আছে। আরওএফ কম আছে। তো শুধু আরওএফ কম থাকলে কি হবে? আরওএফ কম তো ব্রাডিকার্ডিয়াতেই হয়। তোমার যদি 60-এর থেকে আরওএফ কম হয়, মানে প্রতি 6 সেকেন্ডে তোমার যদি 6টার থেকে আরওএফ কম হয়, তাহলে তো সেটা ব্রাডিকার্ডিয়া হয়ে যাচ্ছে। আর কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? আর কোথাও কিছু? পিআর ইন্টারভাল বেশি। তো ম্যাম বলতে পারছি না। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে, হ্যাঁ আরওয়েভ অবভিয়াসলি কম, 1 2 3 4 5 6, কিন্তু তাও 6টা আছে। যাই পিআর হোক, ইন্টারভাল বেশি না ম্যাডাম? পি ওয়েভও আছে, কিন্তু পি ওয়েভ থেকে দূরে। আর ওয়েভের ডিসটেন্সটা দূরত্ব কিন্তু বেশি। অনেক বেশি। নরমালি একটা পি এবং আর ওয়েভের মধ্যে এত ডিসটেন্স থাকে না, কিন্তু এইখানে প্রত্যেকটা আর ওয়েভের আগেই পি ওয়েভ আছে, কিন্তু সেখানকার প্রত্যেকটা পি এবং আর ওয়েভের মাঝখানে ডিসটেন্স কিন্তু অনেক বেশি। এখন দেখি বইয়ের ভাষায় কি বলছে। রেট 60 ppm। এখন এটাকে তো আমরা রেঞ্জের মধ্যেই আছে, এটা দিয়ে তো কোনো প্রবলেম বলা যায় না। রেগুলারিটি, সেটাও রেগুলার। পি ওয়েভ, পি ওয়েভস প্রত্যেকটার আগেই আছে, কিন্তু দেখি পিআর ইন্টারভাল, এইটাই দেখো প্রবলেম হচ্ছে সবকিছুই আছে। রেটও তোমার 60 রেঞ্জের মধ্যে পড়ে, রেগুলার, পি ওয়েভও আছে, কিন্তু পিআর ইন্টারভাল এই জায়গাটা না অনেক বেশি। এত গ্যাপ তো থাকে না পিআর ইন্টারভালের মধ্যে। এখানকার পিআর ইন্টারভাল গুলো হচ্ছে 0.36 সেকেন্ড করে, যেখানকার নর্মাল রেঞ্জটা হচ্ছে 0.2 সেকেন্ড পর্যন্ত। আর তোমার এখানকার পিআর ইন্টারভাল আসতেছে 0.36 সেকেন্ড। এই 0.36 অনেকের হয়তো সেটা 0.35 মনে হইতে পারে, অনেকের হয়তো 0.34 মনে হইতে পারে, কিন্তু সেটাও তো রেঞ্জের বেশি, তাই না? অনেকই বেশি। তো এখানকার মেইন ডেভিয়েশনটা হচ্ছে গিয়ে পিআর ইন্টারভাল অনেক বেশি প্রশস্ত। কিউআরএস ডিউরেশন 0.08 সেকেন্ড, সেটাও রেঞ্জের মধ্যেই পড়তেছে। তো যদি এইরকম কোনো ছবি হয়ে থাকে, সেটাকে আমরা বলবো ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। তাহলে আমরা ছবি দেখে কি বলতে পারি? এবি ব্লক, ফার্স্ট ডিগ্রি এবি ব্লক কখন বলবো? যখন সবকিছুই আছে কিন্তু পিআর ইন্টারভালটা অনেক বেশি। এটা যেখানে রেঞ্জ হচ্ছে 0.2 সেকেন্ড পর্যন্ত, আর তোমার আসছে 0.36 সেকেন্ড, অনেক বেশি। তোমার যদি পিআর ইন্টারভালটা এরকম অনেক বেশি হয়ে থাকে, তখন সেটাকে আমি বলবো ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। এটা তাহলে ডেভিয়েশনটা কি হচ্ছে? ডেভিয়েশনটা হচ্ছে পিআর ইন্টারভালে, পিআর ইন্টারভাল নর্মাল রেঞ্জ হচ্ছে 0.2 সেকেন্ড, কিন্তু এখানে আমার পিআর ইন্টারভালটা আসছে 0.36 সেকেন্ড, যেটা 0.2 সেকেন্ড থেকে অনেক বেশি। এটাই হচ্ছে ফার্স্ট ডিগ্রি এবি ব্লকের ডেভিয়েশন। এটার ইটিওলজিটা কি, এটার কারণটা কি? prolonged conduction delay in the AV node or bundle of hits। আচ্ছা, এমনিতে তোমাদেরকে বলেছিলাম যে এভি জাংশন, এভি জাংশন মানে এভি জাংশন মানে আর্ট্রিয়াল এবং ভেন্ট্রিকুলারের মধ্যে একটা প্যাসেজ থাকে। আমার রাইট আর্ট্রিয়াম থেকে ব্লাড লেফট আর্ট্রিয়ামে যাচ্ছে, তারপর সে রাইট ভেন্ট্রিকুলারে যাবে। এই যে লেফট আর্ট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলারে যাচ্ছে, আর্ট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলারে যাচ্ছে, সেটার মাঝখানে একটা প্যাসেজ থাকে, যেটা কি আর্ট্রিয়াম এবং ভেন্ট্রিকুলারের মধ্যবর্তী একটা প্যাসেজ। এই প্যাসেজটাকেই বলা হয় এভি জাংশন। বলেছিলাম যে একটা নর্মাল সম্পূর্ণ সুস্থ মানুষের আর্ট্রিয়াল থেকে ভেন্ট্রিকুলারে ব্লাড যাইতে কিছুটা সময় লাগবে এভি জাংশনের কারণে। এভি জাংশন একটু দেরি করায় দিবে আর্ট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলারে ব্লাড যাইতে।
এবং এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্বাভাবিক ঘটনা। এই স্বাভাবিক ঘটনার দরকারও আছে। তোমার একটা আর্ট্রিয়াম যদি সম্পূর্ণরূপে সংকুচিত হয় তাহলে সেখান থেকে সব ব্লাড বের হইতে পারবে। ভেন্ট্রিকুলার যদি সর্বোচ্চ প্রসারিত হয় তখন সেখানে ব্লাড ঢুকতে পারবে, তুমি সেটাই চাও। এখন এই যে আর্ট্রিয়াম সংকুচিত হবে, ভেন্ট্রিকুলার প্রসারিত হবে, সেটার জন্য তো একটা টাইম লাগে। সেই টাইমটা যাতে পায় এই জন্যই এভি জাংশন একটু ডিলে করায় দেয় ব্লাডকে আর্ট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলারে যাইতে। আচ্ছা, এটা একটা সুস্থ স্বাভাবিক কারণ। কিন্তু যতটুকু নর্মাল ডিলে হওয়ার কথা তার থেকেও যদি ডিলে বেশি হয় সেই সময় তুমি এরকম 0.36 সেকেন্ড করে পিআর ইন্টারভাল পাচ্ছ। আমার যে নর্মালি একটা পিআর ইন্টারভাল আমার রেঞ্জ ছিল 0.2 সেকেন্ড পর্যন্ত, মানে এতটুক ডিলে হওয়া নর্মাল একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য। কিন্তু যদি তোমার এই এভি জাংশনটা এত বেশি ডিলে করায় যে 0.36 সেকেন্ড লাগছে, তখন সেটাকে আমি বলছি prolonged conduction delay in the AV block or bundle of his। ঠিক আছে, যদি এইরকম কারণ হয়ে থাকে যে সে অনেক বেশি ডিলে করাচ্ছে, রেগুলার ডিলে যে টাইম পিরিয়ডটা আছে সেখান থেকে, তাহলে যে প্রবলেমটা হবে, যে এরিথমিয়াটা হবে, সেটাকেই বলা হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। তাহলে এটা গেল আমার একটা এভি ব্লকের প্রবলেম। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কেউ কিছু বলতে চাও এই পর্যন্ত? না ম্যাম, কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই পড়ছি। আমরা নেক্সট দিন বাকি যে এরিথমিয়া গুলা আছে, আরো 3টা প্রবলেম আছে, সেই 3টাও এবি ব্লকেরই প্রবলেম, আমি সেগুলা সম্পর্কে পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এখন অন্য একটা কথা বলি, B1 এর তো আগামীকালকে ল্যাব আছে এবং তোমাদের নরমাল নিয়ম অনুসারে আগামীকালকে এক্সপেরিমেন্ট 3 নাম্বার জমা দেওয়ার কথা। তো তোমাদের এমনিতে 3 নাম্বার যে এক্সপেরিমেন্ট সেটা জমা দেওয়ার জন্য আমি সময় 2 দিন বাড়ায় দিচ্ছি, কারণ আমি একদম সাথে সাথে আপলোড করি নাই। তো তোমাদের 3 নাম্বার যে এক্সপেরিমেন্ট সেটা জমা দেওয়ার ডেডলাইন আমি মনে হয় বুধবার রাত 12টা পর্যন্ত করব। আর কালকে হচ্ছে গিয়ে তোমাদের নতুন কোনো এক্সপেরিমেন্ট আমি করাবো না, তোমাদের একটা রিভিউ ক্লাস হবে। আর এখন পর্যন্ত যে 3টে এক্সপেরিমেন্ট হয়েছে সেই 3টা নিয়ে কারোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কালকে তোমরা সেটা ডিসকাস করতে পারো। ঠিক আছে? তো ঠিক আছে ম্যাম। যদি কারো প্রবলেম না থাকে তার না আসলেও হবে বা কিছু, যদি কারো প্রবলেম থাকে আমি তোমাদেরকে তো ক্লাসরুমে দিয়েই দিব ইয়ের কথা, তোমার জুম লিংক তো দিয়েই দিব। যদি কারো প্রবলেম থাকে ঠিক 11টার সময়ই আসবা, কারণ যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা সলভ করতে কিন্তু অনেকই সময় লাগে। ঠিক আছে, কাজে যার প্রবলেম থাকে সে ঠিক 11টার সময়ই আসবা, আর যদি কারো প্রবলেম না থাকে সে নাও আসতে পারে, এগুলো তোমাদের ব্যাপার। ঠিক আছে, এমনিতে 11টায় জুম লিংক দেওয়া থাকবে। যদি কারোর আসলেই কিছু বলার থাকে সে অ্যাটলিস্ট টাইমলি আসবা, আমি খুব বেশিক্ষণ ওয়েটও করব না, আর তাড়াতাড়ি শুরু করতে চাই, 11টার সময় শুরু করতে চাই। ঠিক আছে, তো সেই মতো যার দরকার সে প্রেজেন্ট থাকবা। তো আজকে ক্লাসটা শেষ করছি, তাহলে কেউ কিছু বলবে এখন পর্যন্ত আর? আচ্ছা ম্যাম, আমাদের যে এই এরিথমিয়া গুলা আমাদের যখন এসএ নোটটা কাজ না করে তখন কি এই এরিথমিয়া গুলা অকার করে? এসএ নোডেও যদি প্রবলেম হয়, এসএ নোড থেকেই তোমার উৎপত্তি হচ্ছে রিদম গুলা, কিন্তু সেখানেও তো প্রবলেম হইতে পারে। সেখানেও যদি বেশি তাড়াতাড়ি সে জেনারেট করে ফেলে কিংবা অনেক স্লোলি জেনারেট করে, তাহলে তোমার 2টা প্রবলেম হচ্ছে, সাইনাস ব্রাডিকার্ডিয়া এবং সাইনাস টাকিকার্ডিয়া। আচ্ছা, সে এসএ নোডে উৎপত্তি করলো না, সে রিদম গুলা সে এসএ নোড জেনারেটই করলো না, সেগুলা অন্য কোনো জায়গা থেকে জেনারেট হইলো, তখন বাকি এরিথমিয়া গুলা তৈরি হচ্ছে। মানে এখানে আমরা দেখছি না 4 জায়গায় প্রবলেমের কারণে তোমার এরিথমিয়া হইতে পারে। তার মধ্যে প্রথম 2টা এরিথমিয়া হচ্ছে এসএ নোডেই তোমার রিদম গুলার উৎপত্তি হচ্ছে, কিন্তু বেশি তাড়াতাড়ি কিংবা অনেক দেরি করে করতেছে। তারপরে প্রবলেম গুলা ঠিক আছে, সে এসএ নোডেই এরিথমিয়া গুলা করছে না, সে আর্টেরিয়াল সেলে রিদম গুলা তৈরি করছে, সেই জন্য বাকি কিছু এরিথমিয়া পাচ্ছ।
তারপর না সে এসিনোডেও সে উৎপত্তি করছে না, সে আর্টেরিয়াল সেলেও করছে না, সে ভেন্ট্রিকুলার সেলে করছে, তখন হয়তো সেখানকার জন্য কিছু প্রবলেম পাচ্ছ। মানে উৎপত্তি স্থল অনুসারে আমরা বিভিন্ন এরিথমিয়ার শ্রেণী বিভাগ করেছি, বুঝতে পেরেছ? জি ম্যাম। আর কেউ কিছু বলতে চাও? এটা স্টপ করে দিব? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, আর কেউ কিছু বলবো না, লিভ করবো? না, ঠিক আছে, শেষ করছি। ওকে, শেষ করছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাম।